শওকত মিয়ার বিরিয়ানির দোকান ছিল। লোকেরা খুব তৃপ্তি করে ওনার বিরিয়ানি খেত। বাহ সৈকত ভাই, কি স্বাদ! ধন্যবাদ ধন্যবাদ। বিরিয়ানির স্বাদ ভালো ছিল, এই জন্য ওদের রোজগারও ভালো হতো। শওকত মিয়া প্রতি মাসে 20,000 টাকা নিজের মায়ের হাতে তুলে দিত। বাবা, এখন যখন তোর রোজগারও ভালো হচ্ছে, আমি ভাবছিলাম যে তোর বিয়েই দিয়ে দিই। আর কতদিন অবধি আমি একা ঘরের আর পরিবারের ব্যবসা সামলাবো বল? তোর বিয়ের পর নদীমেরও বিয়ে করাতে হবে না? আরে মা, আমি তো এখনো বাচ্চা, তুমি প্রথমে দাদার বিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে মা, তোমার যে মেয়েকে পছন্দ আমি তাতেই রাজি। এ তো খুশির খবর, তোমার থেকে আমি এটাই আশা করেছিলাম সৈকত। শওকতের মা ওর জন্য একটা মেয়ে খুঁজে নিল, সানা। সানা শিক্ষিত ছিল আর খাবারও সুস্বাদু বানাতো। কিছু মাস পর শওকত আর সানার বিয়ে হয়ে গেল, আর তারপর সানা সংসারের সমস্ত কাজ সামলে নিল। মা, তোমার হাতের খাবারের স্বাদই আলাদা। হ্যাঁ বৌদি, কিন্তু বিরিয়ানিতে দাদার হাত কেউ ধরতে পারবে না। হ্যাঁ, সে তো ঠিক। এটা তো তখন জানা যাবে যখন আমি ওনার হাতের বিরিয়ানি খাবো। দাদা, আজকে সবার জন্য বিরিয়ানি নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। শওকতের বিরিয়ানি বিখ্যাত ছিল। যখনই ও বিরিয়ানি বানাতো, বিরিয়ানির গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়তো আর লোকেরা আকৃষ্ট হয়ে চলে আসতো। আরে ভাই, বিরিয়ানি তৈরি হয়ে গেছে নাকি? না দাদা, এখনো 10 মিনিট লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই থাকবো। গ্রাহকরা তো শওকতের বিরিয়ানির অপেক্ষাই করত। এই অবধি সবকিছু ভালোই চলছিল। এই আমজাদ মিয়া আমার হাতে বানানো ব্যবসা খেতে বসেছে, আমাকে কিছু তো করতেই হবে। আমিও দাম কমিয়ে দেবো। শওকত বিরিয়ানির দাম কমিয়ে 80 টাকা করে দিল। প্রতিদিন তো এই দোকান থেকে বিরিয়ানি খায়, চল আজকে ওই নতুন দোকান থেকে খায়। ঠিক আছে। অনেক গ্রাহক শুধু নতুন স্বাদের জন্য আমজাদের দোকানে যেতে লাগলো। কিন্তু আমজাদের হাতে আলাদাই জাদু ছিল। একবার যে ওর বিরিয়ানি খেত, সে ওর দোকানে আবার আসতো। কালকে যে বিরিয়ানি খেয়েছিলাম, আজকেও সেটাই খাবো। হ্যাঁ নিশ্চয়ই, ওই বিরিয়ানিটাকে কেউ ভুলতে পারবে না। আস্তে আস্তে শওকতের গ্রাহক কমতে শুরু করলো। হয়তো এটা কিছু সময়ের জন্য। আমজাদের দোকান নতুন, তাই লোকেরা ওখানে বিরিয়ানি খেতে যাচ্ছে। কিছুদিন পর আমার গ্রাহক ফিরে আসবে। শওকত নিজেই নিজেকে এটা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ব্যবসায় লস ওকে চিন্তায় ফেলে দিয়েছিল। এখন বাড়িতেও ও সবসময় চিন্তিত থাকতো। কি হয়েছে শওকত, তুই কি নিয়ে এত ভাবছিস? কি আর বলবো মা, আমার দোকানের সামনে আরো একটা বিরিয়ানির দোকান হয়েছে। আস্তে আস্তে আমার সমস্ত গ্রাহক ওখানেই যাচ্ছে। এইরকম চলতে থাকলে একদিন আমাকে দোকান বন্ধ করে দিতে হবে। এরকম কিচ্ছু হবে না বাবা, ওপরওয়ালা আছে তো, হয়তো এটা কদিনেরই ব্যাপার। আমি এটাই আশা করছি মা। শওকত চিন্তায় ছিল, আর এই কথাটায় পুরো পরিবারের খারাপ লাগছিল। ওই রাতে সানা শওকতের পুরো ব্যাপারটা জানলো। যদি দামের জন্যই গ্রাহক অন্য দোকানে যাচ্ছে, তাহলে আমরা যদি দাম কম করে দেখি? আমরা কি করে দাম কমাবো সানা? বিরিয়ানি 1 প্লেট বানাতেই 50 টাকা লাগে, আর আমি 80 টাকায় বিক্রি করছি, মানে শুধু 30 টাকার লাভ। যদি এটাও কমিয়ে দিই, তাহলে সংসার খরচ কিভাবে চালাবো? তাহলে কি আমরা বিরিয়ানি বানানোর জিনিসপত্র সস্তায় কিনতে পারি না? বিরিয়ানিতে সব থেকে দামি হলো চাল, সম্ভবত বাসমতি চাল। কিভাবে সস্তায় পাবো? এবার আমি বাসমতি চালকে প্লেন চালের সঙ্গে বদলাতে তো পারবো না। আমরা যদি বাসমতি চালের জায়গায় অন্য কোনো জিনিস ব্যবহার করি তখন? তার মানে? ম্যাগি। ম্যাগির অনেক ধরনের সুস্বাদু জিনিস হয়। যদি আমরা ম্যাগির বিরিয়ানি বানাই, তাহলে আমাদের খরচাও কম হবে। ম্যাগি বিরিয়ানি? এটা তো প্রথমবার শুনলাম। এখনকার যুগে আলাদা জিনিসই বিক্রি হয়, একবার চেষ্টা করেই দেখা যাক না? ঠিক আছে, আর এমনি তো কিছু তো হচ্ছে না, তাহলে ওটাই করা যাক।
পরের দিন শওকত প্রতিদিনের মতো বিরিয়ানি বানালো, আর এইবার ও বাসমতি চালের বদলে ম্যাগি দিল। ম্যাগির বিরিয়ানি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আর ওর খরচও কম ছিল। এই জন্য শওকত ও দাম 50 টাকা করে দিল। বাইরে বড় বোর্ড লাগিয়ে দিল, ম্যাগি বিরিয়ানি 50 টাকা। এই ম্যাগি বিরিয়ানিটা আবার কি? ম্যাগি জানি আর বিরিয়ানিও জানি, কিন্তু ম্যাগি বিরিয়ানি আজ অব্দি তো খাইনি। চল আজকে ওটাই খাই। হ্যাঁ হ্যাঁ। ম্যাগি বিরিয়ানির নাম পড়ে অনেক গ্রাহক ওর বিরিয়ানি খেতে পৌঁছলো। বাহ বাহ, খুব সুস্বাদু। এইরকম ম্যাগি বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি। তার কারণ একটাই যে এটা ম্যাগি নয়, ম্যাগি বিরিয়ানি। বাহ ভাই, এইরকম স্বাদ কোথাও পাইনি। ধন্যবাদ ধন্যবাদ। লোকেরা শওকতের বিরিয়ানি খুব পছন্দ করছিল। ওই দিন শওকতের দোকানে গ্রাহকদের ভিড় লেগে থাকলো। ভাই, ম্যাগির বিরিয়ানি তো চালের বিরিয়ানির থেকেও বেশি সুস্বাদু। আজ থেকে আমরা প্রতিদিন ম্যাগি বিরিয়ানি খাবো। শওকত খুশি মনে বাড়ি ফিরলো ও ওই খুশির খবর নিজের স্ত্রীকে বলল, আর ও খুশি হয়ে গেল। ওই মাসে শওকতের অনেক ভালো রোজগার হলো। মাসের শেষে শওকত নিজের মাকে 40,000 টাকা দিল। এত? হ্যাঁ মা, সানার ম্যাগি বিরিয়ানির আইডিয়া কাজ করেছে, দ্বিগুণ রোজগার হচ্ছে। আরও একবার শওকত খুশি থাকতে লাগলো। ওর সমস্যার সমাধান হয়ে গেছিল, কারণ ওর রোজগার বাড়তে লাগলো। ম্যাগি বিরিয়ানি বিখ্যাত হয়ে গেছিল। এই গল্প এক শ্রমিকের। জগন শেঠলাল চন্দ্রের জমিতে কাজ করত। শেঠলাল চন্দ্রের জমি গ্রামের সব থেকে বড় জমি ছিল, আর ওখানে অনেক শ্রমিক কাজ করত। আর দিনের শেষে শেঠলাল চন্দ্র ওর শ্রমিকদের পারিশ্রমিক দিত। এমনিতে শেঠলাল চন্দ্র তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি জমি দেখাশোনার জন্য কালিয়াকে রেখেছিলেন। আরে ও কমলা, কখন থেকে দেখছি বসে আছো? আরে অত আরাম করলে কিন্তু টাকা পাবে না, বুঝলে? আরে ভাই, আমার শরীর খারাপ। ও সব আমি জানি না, কাজে এসেছো তো কাজই করো। কালিয়া মাঝে মাঝে শ্রমিকদের কথা শোনাতো। একদিন জগন যখন ওর হাসুয়া দিয়ে ধান কাটছিল, তখন অন্য মনস্ক হতে হাসুয়াতে ওর হাত কেটে যায়। সব শ্রমিকরা ওর দিকে দৌড়ে আসে। এক মহিলা ওকে মলম লাগিয়ে দেয়। তারপর সব শ্রমিক কাজ করতে লাগে। কিছুক্ষণ পরে কালিয়া এলো। আরে জগন, কেন বসে আছো তুমি? ভাই, ওর হাতে চোট লেগেছে, কাঁচিতে কেটে গেছে। কাজ তো মন দিয়ে করবে না, আর পারিশ্রমিকও পুরোটাই চায়। আবার এনাদের ওষুধ কেনার টাকাও দাও। একদিন তো শেঠকে ভিখারি বানিয়ে ছাড়বে এরা। এইসব কথা শুনে জগনের খুব রাগ হলো, আর ও কাউকে কিছু না বলে বাড়ি চলে এলো। বাড়ি পৌঁছে জগন ওর বউকে সব কথা বলল। বেচারি চোট দেখে কাঁদতে থাকলো। আরে পাগলি, তুমি কেন কাঁদছো? এই চোট কয়েকদিনেই ঠিক হয়ে যাবে। এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু ওঠার কি হবে? কালিয়া যে তোমাকে সব সময় কথা শোনাতে থাকে। ওর কি? ওর তো ওটাই স্বভাব। আমি কি বলছি, তুমি কি এই কাজটা ছেড়ে দিতে পারো না? দিন মজুরি করবো না, তাহলে করবোটাই বাকি। আমরা মুরগি কিনে ডিম বিক্রি করতে পারি। আর মুরগির জন্য টাকা কোথা থেকে আসবে? আমি আর কি করব বলো? বাপ ঠাকুরদাও তো আমার জন্য তেমন কিছু খাজানা ছেড়ে যায়নি না। মালা ওর হাত থেকে বালা আর কানের দুল খুলে দিল। গয়না শুধু শোভা বাড়ানোর জন্য নয়, অসময় কাজে প্রয়োজন আসে তাই জন্য। না না, এটা আমি নিতে পারবো না। মালা অনেক জোর করার পর জগন নিতে বাধ্য হয়। তারপর ওরা দুজনে একসাথে বাজারে যায়, আর একটা সোনার দোকানে গিয়ে গয়নাগুলো বন্ধক দেয়, আর ওরা 2000 টাকা পায়। তারপর এক মুরগির দোকানে গেল। ভাই, একটা মুরগির দাম কত? এমনিতে একটা মুরগি 100 টাকা দাম। আপনি যদি 10টা নেন তাহলে একটা ফ্রিতে দিয়ে দিতে পারি। আরে বাহ! জগন দোকানদারকে 1000 টাকা দিল, আর দোকানদার জগনকে একটা বড় ঝুড়িতে 10টা মুরগি আর একটা মোরগ ভরে দিল।
তারপর মালা আর জগন বাড়ি এলো আর বাঁশের টুকরো দিয়ে মুরগিদের জন্য একটা ঘর বানালো। মুরগির ভেতরে খেলা করতে দেখে মালা আর জগন খুব খুশি ছিল। পরের দিন মালা মুরগির সব ডিমগুলো এক জায়গাতে করলো আর জগন ওই ডিমগুলো বাজারে এক দোকানদারের কাছে নিয়ে গেল আর ওকে 10টা ডিমে 30 টাকা পেত। এটা ওদের প্রতিদিনের কাজ ছিল। 1 মাস কেটে গেল আর জগন ওর 1 মাসের লাভের টাকা গুনতে লাগলো। একদিনের 30 টাকা আর মাসে 900 টাকা হয়। আর তুমি মজুরি পেতে 500 টাকা। আমি ভাবছিলাম কিছু টাকা সোনার দোকানে দিয়ে আসি। না না, যে টাকাটা বেশি আছে ওটা দিয়ে আরো মুরগি কিনে নিয়ে আসবো, আরো বেশি লাভ হবে আমাদের। জগন মালার কথা শুনে নিল আর ও দোকান থেকে 5টা মুরগি কিনে নিয়ে এলো। এবার ওরা রোজ 15টা করে ডিম পেত। এই সব দেখে মালা খুব খুশি হলো। পরের মাস যখন জগন হিসাব করতে বসলো তো একদিনে 45 টাকা আর মাসে 1350 টাকা। আরে বাপরে! জগন অঙ্ক বুঝে গেল। আর পরের 3 মাস ধরে জগন 10টা করে মুরগি কিনতে থাকে। সব মিলিয়ে জগনের কাছে 50টা মুরগি ছিল। এবার থেকেও রোজ 150 টাকা করে পেত আর এটা দেখে ও খুব খুশি ছিল। আর এবার যখন ও হিসাব করলো, সারা মাসে 4500 টাকা লাভ হলো। দেখলে আমি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার চলো, কতদিন আমার হাত খালি থাকবে। দুজন সোনার দোকানে গেল। 2000 টাকা আসল নিয়ে সুদ সহ 2250 টাকা হয়েছে। এই নিন। জগন টাকা দিল আর গহনা ফিরিয়ে নিল। ওখানে জগন একটা নাকের নথ দেখতে পেল। ওই নথটির দাম কত? বেশি নয়, শুধু 450 টাকা। ওটাও দিয়ে দিন। মালা নতুন নথটি পরে নিল আর খুব খুশি ছিল। এরপরে জগন ওর ডিমের ব্যবসা চালু রাখলো আর 1 বছর ওর লাভ 30,000 টাকা হয়ে গেল। এখনো নিজের পোল্ট্রি ফার্ম আছে। ফার্মে কাজ করার জন্য চাকর বাকর ছিল আর ওর ছোট্ট বাড়িটি আজ একটা বড় বাড়িতে পরিবর্তন হয়ে গেছে। জগন আর মালা নিজেদের জীবনে খুব খুশি ছিল। 1 বছর আগে জগন একটা শ্রমিক ছিল আর আজ ও একটা পোল্ট্রি ফার্মের মালিক। মালা যদি জেদ না করত তাহলে জগন আজ শ্রমিকই থাকতো। এই জন্য বাচ্চারা, সফলতার জন্য একটা সময় দরকার হয়, যেটা জগন পেল আর 1 বছরেও সফল হয়ে গেল। একটা গ্রামে শম্ভু নামের একজন ব্যবসায়ী থাকত। শম্ভুর কাছে 40টা মুরগি ছিল, যাদের ও খুব ভালো করে দেখাশুনো করত। শম্ভু রোজ মুরগির ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে গোটা গ্রামে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করত। সেটা থেকে ও আয় করত। শম্ভুর পরিবার ছোট পরিবার, সুখী পরিবার। ওর বউ জয়া আর ছেলে রাজু দুজনেই শম্ভুর মুরগি পালনে সাহায্য করত। একদিন শম্ভু আর রাজু দুজনেই মুরগিকে খেতে দিচ্ছিল। তখনই জয়া কাঁদতে কাঁদতে এলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার বাপের বাড়ি থেকে খবর এসেছে, মায়ের শরীর ভীষণ খারাপ। আরে, আমাদের যাওয়া উচিত, কিন্তু এই মুরগিগুলোর কে দেখাশোনা করবে? বাবা, মুরগিগুলোর দেখাশোনা আমি করব। তোমরা দুজন যাও আর দিদিমাকে দেখে এসো। কিন্তু বাবা, তুমি একা থাকবে কি করে? বাবা, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি আমার নিজের খেয়াল রাখতে পারি আর এই মুরগিগুলোরও। রাজু সামলে নেবে, তুমি আমার সাথে চলো। ঠিক আছে। বউয়ের কথা মতো শম্ভু মুরগিগুলোকে রাজুর দায়িত্বে রেখে নিজের শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। কিন্তু শম্ভুর রাজুর ব্যাপারে চিন্তা হচ্ছিল, আর ওদিকে রাজু নিশ্চিন্তে মুরগির ডিম সংগ্রহ করছিল। কিছুক্ষণ পরে অনেক ডিম সংগ্রহ করতে পেরে রাজু ভীষণই খুশি হলো।
আমি একসাথে অনেকগুলো ডিম জমা করেছি, এবার গিয়ে এগুলোকে বিক্রি করি। রাজু ডিম বিক্রি করবে বলে ও একটা পাত্রে ডিম নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর ওর প্রথম খরিদ্দার প্রতিবেশী কাকিমার সঙ্গে দেখা হলো। কি হলো রাজু, আজকে তুমি? শম্ভু দাদা কোথায়? বাবা মায়ের সাথে মামার বাড়ি গেছে, আমার দিদিমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। উনি রাজুর থেকে 4টে ডিম নিল আর ওকে 4টে সিকি দিল, যেটা দেখে রাজু ভীষণ খুশি হলো আর ভাবতে লাগলো, একটা ডিমে একটা সিকি, মানে 40টা ডিমে 40 সিকি। তারপরে আর কি, রাজুর কল্পনা আকাশে ডানা মেলে দিল। ও যেতে যেতে ভাবতে লাগলো, আমি এই চারানাগুলো নিয়ে মেলাতে যাব, ওখানে গিয়ে আমি নাগরদোলা চড়বো, তারপর আমি বাদর খেলা দেখবো, তারপর ফুচকা খাবো, তারপর গোলাপ জাম, তারপর খেলনার দোকান থেকে বড় গাড়ি কিনবো, তারপরে গাড়িটাকে গ্রামের বাচ্চাদের কাছে দেখাবো, যারা আমার এই নতুন গাড়িটাকে দেখে হিংসেই চলে যাবে। এবারও দ্বিতীয় খরিদ্দার পেয়ে গেল আর ও আরো 5টা সিকি আয় করলো। এবার রাজুর আর মাটিতে পা পড়ছিল না, ওর কল্পনার কোনো সীমা ছিল না। চলো, 9টা ডিম বিক্রি হলো, এখনো 31টা ডিম আরো পড়ে আছে, আর মাত্র 2-3 ঘন্টাতেই আমি মেলাতে পৌঁছে যাব। রাজু জেগে জেগে স্বপ্ন দেখছিল, আর তখনই ওর পা একটা পাথরে হোঁচট খেলো আর ও পড়ে গেল। সব ডিম ভেঙে গেল, আর তারই সাথে রাজুর সব স্বপ্ন ভেঙে গেল। সেই জন্যই তো বলে, যতক্ষণ না গন্তব্যে পৌঁছবে ততক্ষণ থামতে নেই, মানে জেগে জেগে স্বপ্ন দেখো না। মুকুন্দের তাল গাছের বাগান ছিল। ও তাল গাছে উঠে তাল পাড়ত, আর তারপর এই তাল ব্যবসায়ীদেরকে বিক্রি করে টাকা রোজগার করত। আরে ভাই, এবার তুমি বেশি তাল দেওয়ার ব্যবস্থা করো, বাজারে তালের চাহিদা বেড়ে গেছে। ঠিক আছে স্যার, কাল থেকে বেশি তাল দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক আছে। মুকুন্দ আর ময়ূরীর একটা মেয়ে ছিল, মিনা। মিনা, কোথায় তুই? এক্ষুনি তো এখানেই ছিল, মনে হয় বান্ধবীদের সাথে খেলতে গেছে। কিন্তু তোমার ওকে দিয়ে কি দরকার? আরে ও তাল খেতে চেয়েছিল, তাই দেখ ওর জন্য কিছু টাটকা তাল পেড়ে নিয়ে এসেছি। তক্ষুনি মিনা, আরে বাহ, তাল, এই সবগুলো আমি খাবো। হ্যাঁ, তোর জন্যই এনেছি, আস্তে আস্তে খা। গ্রীষ্মকাল হোক বা বর্ষা, মুকুন্দ সব ঋতুতে তাল গাছে উঠত। একদিনের কথা, টানা 2 দিন ধরে বৃষ্টি থামছিলই না। ভগবান করুক এর বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। আজকে গাছে সাবধানে ওঠো, সব ডাল ভেজা থাকবে। হ্যাঁ, সাবধানেই চড়বো। আমি কি নতুন নাকি? আমি জানি তুমি সব জানো, তাও খেয়াল রেখো। হ্যাঁ আমার সোনা বউ, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। ঠিক আছে। মুকুন্দ তাল গাছে উঠতে শুরু করলো আর এক এক করে সাবধানে তাল পাড়তে শুরু করলো। কিছু সময় কেটে গেল, তারপর হঠাৎ মিনা ওখানে পৌঁছলো। বাবা! মিনার আওয়াজ শুনে মুকুন্দের ধ্যান সরে গেল আর ও পা পিছলে সোজা মাটিতে পড়ে গেল। বাবা! মিনা সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসীকে ডাকলো, সবাই দৌড়ে এলো। কাকা, বাবা পড়ে গেছে। গ্রামবাসীরা দৌড়ে ওখানে পৌঁছলো। মুকুন্দের অপারেশন করা হলো, কিন্তু এবারও আর নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না। এবার কি হবে? এবার আমাদের সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। ভগবান আমাদেরকে দুঃখ দিয়েছে, তখন উনিই রাস্তা দেখাবেন। কিন্তু কিভাবে? আমি পঙ্গু হয়ে গেছি, এর থেকে তো মৃত্যু হলেই ভালো হতো। এরকম বলো না, তুমিই আমাদের জীবন।
ময়ূরী আর মুকুন্দ চিন্তায় ছিল যে ওদের জীবন এরপর কি করে চলবে। কিছুদিন পর মুকুন্দকে বাড়ি আনা হলো। ময়ূরী আর মুকুন্দের জমানো সব টাকা ওর চিকিৎসায় শেষ হয়ে গেছিল। আমি কোথাও কাজ খুঁজবো। তুমি বাইরের কাজ আর ঘরের কাজ একা কি করে সামলাবে? আমি কিছু না কিছু করে নেব। কিছু তো এমন কাজ হবে যেটা আমি এই অবস্থাতেও করতে পারবো। না না, তুমি বিশ্রাম নাও। না ময়ূরী, আমি এইরকম ভাবে তোমার উপর বোঝা হতে পারবো না। কিন্তু এরকম অবস্থায় তুমি কি বা করতে পারবে? কিছু তো একটা করতেই হবে। পরের দিন থেকে ময়ূরী কাজ খুঁজতে শুরু করে দিল। ও অনেক দোকান আর কারখানায় গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। আমি কোনো কাজ তো পাচ্ছি না, ভাবছি কোনো ব্যবসাই শুরু করে দিই। কি রকম ব্যবসা? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আজকে বাজারে পকোড়ার দোকান দেখেছিলাম, অনেক ভিড় ছিল। আমিও তো ভালো পকোড়া বানাতে পারি, তো আমি যদি পকোড়া বিক্রি করি? করতে তো পারো, কিন্তু সবাইকার ওর দোকানের পাকোড়া খুবই পছন্দ, তাই তোমাকে নতুন কিছু করে পাকোড়া বানাতে হবে। নতুন কিরকম? যেমন চাইনিজ পাকোড়া হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে, ওরকম কিছু একটা। এরকম কিছু? মিনা তুই বল, তোর আর কি খেতে ভালো লাগে? আমার তো ম্যাগি ভালো লাগে। ম্যাগি পকোড়া কেমন হবে? ম্যাগির পাকোড়া ওরকমটা হয় নাকি? হ্যাঁ, তাও আবার খুব মুচমুচে। যা মিনা, দৌড়ে এক প্যাকেট ম্যাগি নিয়ে আয়। মিনা ম্যাগি কিনতে চলে গেল, আর কিছুক্ষণ পর দুটো ম্যাগির প্যাকেট নিয়ে এলো। ময়ূরী ম্যাগি সেদ্ধ করলো, শুকিয়ে কিছু মশলা মিশিয়ে রেখে কড়াইতে ম্যাগি পকোড়া ভাজতে শুরু করে দিল। মিনা এক দৃষ্টিতে ওর মায়ের হাত দেখছিল। যখনই ম্যাগির পকোড়া ভেজে বাইরে এলো, মিনা ঝট করে একটা পকোড়া তুলে খেতে শুরু করে দিল। আরে আরে, গরম! খুব সুস্বাদু হয়েছে মা। বাহ! মিনা একটা ম্যাগি পকোড়া নিজের বাবাকেও দিল। এটা তো সত্যিই খুব সুস্বাদু। হ্যাঁ, আমি বলেছিলাম না যে এটা খুব সুস্বাদু হয়। এই ম্যাগি পকোড়া কি বাজারে বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো আগুন লাগিয়ে দেবে। ময়ূরী এটা শুনে খুশি ছিল। কিছুদিন পর ময়ূরী আর মুকুন্দ মিলে বাজারে ম্যাগি পকোড়ার স্টল বসালো। এটা কি আন্টি? ম্যাগি পকোড়া। ম্যাগির পকোড়া? হ্যাঁ। এক প্লেট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নাও। ময়ূরী ওই মেয়েটাকে ম্যাগি পকোড়া দিল। বাহ, খুব সুস্বাদু খেতে। আজ অব্দি এরকম পকোড়া কোথাও খাইনি। ওই মেয়েটাকে দেখে আরো অনেক লোক ময়ূরীর ম্যাগি পকোড়া খেতে এলো। কাকিমা, এটা তো হেভি। মুকুন্দ ম্যাগি পকোড়া ভাজতে ময়ূরীকে সাহায্য করছিল। ও পঙ্গু ছিল। প্রথম দিন ময়ূরী আর মুকুন্দের ভালো রোজগার হয়েছিল। ওরা খুশি মনে বাড়ি ফিরে এলো। ভাবতে পারিনি যে আমাদের এত ভালো রোজগার হবে। এই দুঃখের সময় এটাই একটা সুখের বিষয়। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের সব দুঃখ কেটে যাবে। তুমিও ঠিক হয়ে যাবে। পুরো পরিবার আশার আলোর প্রভাব পড়ছিল। সবাই একসাথে খেটে চেষ্টা করতে লাগলো। ওদের ম্যাগি পকোড়ার ব্যবসা এগোচ্ছিল। গ্রাহকদেরও ভিড় হতে শুরু হলো, আর আশাপাশি ওদের রোজগারও বেড়ে গেল। ম্যাগি পকোড়া তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল। ওদের রোজগার এত বেড়ে গেল যে মুকুন্দের ভালোর থেকে ভালো চিকিৎসা শুরু হয়ে গেল। এই চিকিৎসায় মনে হয় মুকুন্দ, আপনি হাঁটতেও পারবেন, কিন্তু সেট অফ সার্জারি করতে হবে। এই চিকিৎসায় আপনার শরীর ভালো রেসপন্ডও করছে। এই খবরটা পুরো পরিবারের জন্য আনন্দের ছিল। 6 মাস পর আজ ময়ূরী ম্যাগি পকোড়ার বড় দোকান খুলল, আর এই আনন্দ মুকুন্দ আরও বাড়িয়ে দিল। আজ অল্প সময়ের জন্যই মুকুন্দ দাঁড়াতে শুরু করলো। এটা আশার সেই আলো যাতে বোঝা যায় মুকুন্দ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। আর এগুলো সব এদের একটা ম্যাগি পকোড়ার জন্য হয়, আর পরেও এই ম্যাগি পকোড়া বিখ্যাতই থাকবে।